রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানী ধানমন্ডির বাসা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায় ডিবি হেফাজতে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে তাকে গ্রেফতার করা হয়। এরা আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা, বা শেখ হাসিনার যে প্ল্যান প্রোগ্রাম বাংলাদেশকে নিয়ে সেগুলোকে তারা ইন্ধন দিচ্ছে কিনা। জুলাই বাংলাদেশে একটা অবদান, যেখানে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার শিশু জীবন দিছে, মানুষ জীবন দিছে, সেই জুলাইরে সে মানে কি করবে, ধর্ষণ করবে। এ আসলে রয়ের এবং ভারতীয়ের একজন বিশাল দালাল, এবং এর লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। এর নিজের যে প্রভু ছিল, যে শেখ হাসিনা ছিল, সে চলে গেছে। এখন শেখ হাসিনার ওই গদিতে আরেক শেখ হাসিনা, শেখ শাওন এসে বসেছে। আমাদেরকে অনতিবিলম্বে শাওনকে রোধ করতে হবে। আজকে শাওন 2টা দিন ধরে তার সাহস হয় কিভাবে যে জুলাই নিয়ে এই ধরনের কথাবার্তা বলা, জুলাই কিছু না, এগুলো ঠিক করেন তারেক রহমান। আমরা বলতে চাই এদের পিছনে কোন এমন শক্তি জড়িত যারা দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে সিরিয়ার মতন নগণ্য কথা বলতে পারে। কোনোভাবেই এই ধরনের শাওনরা যদি থাকে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। এখনো যারা তার চাটুকারিতা করে, বিবেকবোধ বিবর্জিত ওই তথাকথিত মেরুদণ্ড সম্পন্ন প্রাণীগুলো, তাদের পর্যন্ত এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে, এই বিভীষিকাগুলোকে পৌঁছে দিতে হবে। শাওনদের মতো লোকেরা এত বিশ্রী ভাষায় গালি দিয়েছে যা আমার মুখ থেকে রিপিট করা সম্ভব নয়। আজ এই জুলাইয়ের কারণে বিএনপি ক্ষমতায় এসেছে, জুলাইয়ের কারণে জামাত ইসলাম বিরোধী দল হয়েছে। আমার যেই সকল যোদ্ধারা, প্রিয় ছাত্র বন্ধুরা, ছাত্রীরা জীবন বাজি রেখে তারপরে রাজপথে নেমেছে, তাদেরকে বিতর্কিত করবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মেহের আফরোজ শাওন জুলাইকে নিয়ে কটূক্তি করেছিল। সেই কটূক্তি করার পর থেকেই তার বিরুদ্ধে সারা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে যায়, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে আরো দেখেছেন যে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে সাধারণ জনগণ ঘোষণা দিচ্ছে যে খুব দ্রুতই তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে কঠিন থেকে কঠিনতর শাস্তির আওতায় আনতে হবে। এটা নিয়েও ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মেহের আফরোজ শাওনদের ধৃষ্টতা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশের যেই জুলাইয়ের জন্য হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, যেই জুলাইয়ের জন্য এখন পর্যন্ত দিব্যি প্রায় 30,000-এর অধিক হাত নাই, পা নাই, চক্ষু নাই, এরকম একটি অসহায়ত্ব জীবন নিয়ে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বিভিন্ন হসপিটালে, পরিবারগুলোর কাছে বোঝা হয়ে তারা দিন কাটাচ্ছে। সেই মুহূর্তে এই শাওনদের মন্তব্য আমাদের চরমভাবে ব্যথিত করে, এবং বাংলাদেশের জুলাইয়ের স্পিরিটকে আমি মনে করি তারা তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের জনগণের কাছে বিতর্কিত তৈরি করতে চায়। চরমভাবে ধিক্কার জানাই এই শাওনদের এই সকল মন্তব্যের জন্য, যে মন্তব্যগুলো আমার মুখ থেকে রিপিট করার মতো ভাষা আমাদের নেই। মূলত সমস্যাটা হয়েছে যখন এই জুলাইয়ের বিপ্লব হয়, তখন সেই বিপ্লবটাকে আমরা বিপ্লব হিসাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি। যখন বাংলাদেশের মানুষ নতুন একটি স্বাধীনতা পায়, তখন একটি গোষ্ঠী এটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেই আজকের জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের স্বাধীনতা, জুলাই নিয়ে যে মানুষের মধ্যে এক ধরনের উচ্চ আকাঙ্ক্ষা, সেটাকে নস্যাৎ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন কখনো করেছে, এখনো করে যাচ্ছে। আজ এই জুলাইয়ের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্দ্বিধায় বাংলাদেশে এসে রাজনীতি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে উপস্থিত হতে পেরেছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে জুলাইটা এখন সবার কাছে পরিকল্পিতভাবে একটি তুচ্ছ তাচ্ছিল্য জায়গায় পরিগণিত করার জন্য কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা উঠে পড়ে লেগেছে, এবং তাদের ব্যাপারে আমরা এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে সঠিক ভূমিকা পালন করতে না পারার কারণে তাদের দিন দিন অতিমাত্রায় তাদের সাহসিকতা বৃদ্ধি পাচ্ছে। কয়েকজন সাংবাদিক আছেন যারা 24 ঘন্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, কয়েকজন রাজনীতিবিদ আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদ্গার করতেই থাকে। আমার আপনার সাথে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু যারা ইউনূস সাহেবকে বিতর্কিত করতে চায়, যারা জুলাই সনদকে বিতর্কিত করতে চায়, যারা জুলাইয়ের স্পিরিটকে বিতর্কিত করতে চায়, তাদের মূল এজেন্ডা একটাই, সেটা হচ্ছে ওই যারা জুলাইতে পালিয়েছে তাদেরকে পুনর্বাসন করো, আর কিচ্ছু নয়। কিন্তু আমরা এই বোকাহাগা রাজনীতিবিদরা, সমাজের যারা আজকের বিভিন্ন ধরনের এই জুলাইয়ের আন্দোলনের স্পিরিটের সাথে সম্পৃক্ত, আমরা একে অপরে অনৈক্য করতে গিয়ে আমার মনে হয় আমাদের জুলাইটা এখন বিলীন হওয়ার পথে। দেখেন, আমি আজ যখন কথা বলছি, এই কথা বলছি জুলাইয়ের মাসে। বাংলাদেশের ইতিহাসে এই কোনো একটি মাস যেটা আপনার 36 দিনে বাংলাদেশের মানুষ চেনে,
এই 36শে জুলাই নামে এখন বাংলাদেশের রাস্তা হচ্ছে, এক্সপ্রেসওয়ে হচ্ছে, অথচ এই জিনিসটাকেই আজকের, আমি শুধু একটি কথাই বলতে চাই, এদেরকে এখনই যদি সরকার এবং এই জুলাইয়ের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ যদি শাস্তির আওতায় না আনেন, আইন অনুযায়ী যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে একদিন আপনাদের কি ঠোকর মেরে মেরে খাবে সেদিনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মনে রাখবেন, আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, জামাত বিএনপির ভিন্ন আদর্শিক জায়গা থাকতে পারে, কিন্তু জুলাইয়ের ক্ষেত্রে তো আমাদের কোনো আদর্শিক জায়গা একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। এই ফ্যাসিবাদের পতন ঘটানোর ক্ষেত্রে যারা যেখানে যতটুকু অবদান রেখেছে আমরা প্রত্যেককে অ্যাকনলেজ করতে চাই করি না, বরং একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চরমভাবে বিষোদ্গার করছে কিন্তু এই শাওনরা। এটা এখনই সতর্ক হওয়া দরকার। কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু আলোচক, কিছু কিছু রাজনীতিবিদরাও তলে তলে কিন্তু ওই পতিত ফ্যাসিস্টদেরই সার্ভাইভ করছে, তাদের কি তাদের পারপাস সার্ভ করছে, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। প্রিয় দেশবাসী, আসুন জুলাইয়ের এই দিনে জুলাইয়ের বিরুদ্ধে চেতনাধারী সেই সকল ব্যক্তিদের মুখোশ উন্মোচন করে তাদেরকে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মধ্যেই তাদেরকে এনে শাস্তির আওতায় আনা উচিত। বাংলাদেশে নারীবাদীদেরকে নিয়ে আমার প্রচুর কনফিউশন আছে। এই নারীবাদীরা হচ্ছে শাহবাগ কেন্দ্রিক নারীবাদী। ধরেন এভারেজে নারীদের যে অনেক ধরনের সমস্যা বাংলাদেশে হয়, ডোমেস্টিক ভায়োলেন্স হয়, ধর্ষণের শিকার হয়, আদালতে নারীদের বিভিন্ন মামলাগুলো হ্যাং থাকে পারিবারিক আদালতে, এগুলা নিয়ে তারা খুব একটা কাজ করে না। তারা শাওন রেনিয়াকে কি বললো, গতকালকে সোশ্যাল মিডিয়াতে শাওন রে ইচ্ছা মতো জনগণ ধুইছে, এটা নিয়ে দেখলাম প্রিয়া জান্নাত দাঁড়ায় গেল। আচ্ছা, জুলাই একটা অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, প্রত্যেক শ্রেণীর মানুষ জুলাইয়ের পক্ষে ছিল, সেই জুলাইকে সে ধর্ষণ করলো, তুমি প্রিয়া জান্নাত তখন কেন প্রতিবাদ করলা না? তারে তো সাধারণ পাবলিক এমনিতে কোনো কথা বলে নাই, সে জুলাইকে অসম্মান করছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, ওইটার প্রতিবাদ জনগণ করছে। তাহলে তুমি শাওনের পাশে দাঁড়াইতে হবে, এভাবে মেয়েদেরকে মবের শিকার হইতে দেওয়া যাবে না। হোয়াট দ্য ফাকিং মেয়ে তোমরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যারা ধনী, সবচেয়ে যারা প্রভাবশালী, তাদেরকে কিভাবে ট্যাপে ফেলবা, তাদের পরিবারকে কিভাবে একটা বিপদে ফেলবা, পরক্রিয়া করবা, এগুলা নিয়ে তোমরা ব্যস্ত থাকো। তো তোমাদেরকে কিভাবে আমরা জাজ করব, বা তোমাদেরকে কিভাবে আরো সাধারণ নারীরা সেভ করবে? জুলাই বাংলাদেশে একটা অভ্যুত্থান যেখানে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার শিশু জীবন দিছে, মানুষ জীবন দিছে, সেই জুলাইরে সে মানে কি করবে? ধর্ষণ করবে। আর তোমরা তার পাশে দাঁড়াইতেছো। আমাদের মহিলা এক নেত্রী, জুলাই নাকি একটা ম্যাটিকুলাস ডিজাইন, সে অন রেকর্ডে বলতেছে, তারাও দেখলাম পাবলিক ধুইতেছে। এরা টোটালি গত 17 বছর শেখ হাসিনারে চাটছে। শেখ হাসিনার আশেপাশে যে সমস্ত কি বলে ডিজিআইএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ডা ছিল, তাদের সান্নিধ্যে ছিল, তাদের কোনো প্রবলেমও হয় নাই। এই প্রিয়া জান্নাত ব্যারিস্টার সুমনের সহযোগী ছিল। জুলাই আন্দোলনের পর এই সমস্ত এই সাংস্কৃতিক কর্মী যেগুলা, এদেরকে তো গোয়েন্দা নজরদারিতে রাখা উচিত। এরা আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা, বা শেখ হাসিনার যে প্ল্যান প্রোগ্রাম বাংলাদেশকে নিয়ে সেগুলাকে তারা ইন্ধন দিচ্ছে কিনা, কই ওগুলাতে কোনো রকমের মানে কি বলে এটাকে ট্র্যাকিং করা হয় না সরকারের পক্ষ থেকে। এরা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, ছাইড়া দিচ্ছে। আপনারা এত সুশীলগিরি দেখান কেন? এই যে একটা জুলাই হইলো বাংলাদেশ, এমনি তো না। শেখ হাসিনার ব্রা নিয়ে কেন মানুষ উল্লাস করছে? এটা শেখ হাসিনারে জিগা তোরা। শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে পোলাপান মজা করছে কেন? তোরা শেখ হাসিনারে জিগা। শি ডিড দিস টাইপ অফ শেট ফর আওয়ার পিপল, যেখানে জনগণ তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। তাকে তো সহযোগিতা করছে আমাদের সেনা কর্মকর্তারা দেশ থেকে বের হয়ে যাইতে, নাহলে তো তার বাপের মতো তার মাইরা ভর্তা বানায় ফেলতো পাবলিক। জনগণের গণ আন্দোলনকে তোমরা মব বলতেছো, যা তার মুখে দেখি যে মব একটা শব্দ তৈরি হয়েছে। হ্যাঁ, হাদিকে নিয়ে তোমরা অশ্লীল কথা বলো। জুলাই যখন সংগঠিত হয়েছিল তখন হাদি খুব মজা লাগছিল, তখন জুলাই নেতাদেরকে তোমরা খুব রেসপেক্ট করতেছিলা। হঠাৎ করে সরকার যখন একটা গণতান্ত্রিক সরকার আসলো, তাদেরও একটা বড় অংশ দেখি যে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এরা কারা? আমাদের দেশ স্বাধীন একটা দেশ, এখানে নারীদের বিরুদ্ধে কথা বললে নারীরা দাঁড়াক, আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু স্পেসিফিক কিছু প্রজাতির জন্য নারীবাদী না বাংলাদেশে, আমরা ওইটাই দেখতেছি। বাংলাদেশের নারীবাদী হচ্ছে আরেকটা কি বলে এটাকে, হাসিনা চক্র। এরা এই দেশে থাকবে, এই দেশে খাবে। ওই যে সংখ্যালঘু কিছু আছে না, যে খাইবো বাংলাদেশে, যায় হাঁকবো আপনার ইন্ডিয়াতে, এরকম আর কি। মানে সবসময় সংখ্যালঘু কাঠ খেলতে থাকে। অথচ এই দেশের হিন্দুরা সবচেয়ে নিরাপদে আছে, সবচেয়ে তারা 7% পাবলিক বাংলাদেশকে যেভাবে কন্ট্রোল করছে শেখ হাসিনার আমলে, যেভাবে তারা আধিপত্য বিস্তার করছে, কই বাংলাদেশের 90% মুসলমান তো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় নাই। এইরকম আর কি এই প্রজাতিগুলা। এরা থাকবে হচ্ছে শাহবাগে, থাকবে হচ্ছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে, থাকবে হচ্ছে আপনার বেলি রোডে মহিলা সমিতির আশেপাশে, ঠিক আছে, রাশিয়ান কালচারাল সেন্টার, তারপর উদিচি পুদিচি ছোট ছোট ব্যাগ লইয়া ঘুরবে।
আর বিড়ি সিগারেট খাবে, আর সন্ধ্যার পরে সব একসাথে ফ্ল্যাটিং হয়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশের নারীবাদীদের চরিত্র। তো তোমাদেরকে নিয়ে আমাদের বলার কি আছে? আজকে জনগণের বা সাধারণ পাবলিকের জন্য যেটা আমার মেসেজ, সেটা হচ্ছে এখনো আমরা কিন্তু কালচারাল ফেসিসদের হাত থেকে মুক্ত না। এদের রিয়েল যেটা ফ্যাক্ট, যেটা ইনকিলাব মঞ্চ তৈরি করছিল আমাদের হাদি, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট। এই কালচারাল ফেসিস্টরা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস, যারা শেখ হাসিনার মতো এই সন্ত্রাসী এই কি বলে এটাকে স্বৈরতন্ত্র তৈরিতে সহযোগিতা করে। অতএব আপনি গোড়ায় হাত দিতে হবে। এই গেল কয়টা দিনে প্রথম আলো কয়েকটা নিউজ করেছে, হলি আর্টিজন থেকে শুরু করে ওই কেরানীগঞ্জের আলামিন, তারপরে মানে 2 দিন পর তাদের উত্থান হচ্ছে, আবার উত্থান হচ্ছে, মানে অ্যাজ ইফ যে হাসিনার সময় বাংলাদেশে প্রচুর জঙ্গি ছিল, এখন এই হাসিনা সেটা দমন করে রাখতো, হাসিনার সময় উত্থান হইতে পারে নাই, তারেক রহমানের সময় উত্থান হচ্ছে। এটার খুব হিসাব করে কাজ করতে হবে। এটারে যদি এখানে যদি এবার ভুল করেন, তাহলে এই দেশ আগামী 100 বছরের মধ্যে কোনোদিন আলোর মুখ দেখতে পারবে না। বহু মানুষের রক্ত দিয়া তারপরে আল্লাহ এই দেশটাকে আবার ফের স্বাধীন করে দিয়েছেন। অতএব খুব চিন্তা ভাবনা করে প্রথম আলো কি করছে, অন্যান্য পত্রিকা কারা কারা কি করছে, আপনাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। আমি 2 দিন আগে এই পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মির যে সন্ত্রাসবাদ, যে জেএসএস, ইউপিডিএফ, এগুলোর যে সন্ত্রাসবাদ, ভারতীয় যে কানেকশন, আমি এইগুলো সব কিছু তুলে ধরেছি। দেখেন আজকে আমি যখন ভিডিও করছি, সেই দিন আপনার টেকনাফে বিমান হামলা পর্যন্ত করেছে আরাকান আর্মি। তো আপনি কিছু বলেন নাই। আমাদের আর্মি আপনি সুযোগ দেন, তাদেরকে বলেন করতে, তারা সক্ষম, তারা কাজ করতে চায়, তাদের যত ধরনের ইকুইপমেন্ট দরকার, যা যা দরকার তাদের দেন, সমস্যা কি? আমার পাহাড় কেন আরেকজনের হাতে থাকবে? সন্ধ্যার পরে আপনার পাহাড়ে সব বন্ধ। আমি 2012 সালে সেখানে নিউজ করতে গিয়েছিলাম। আরে আমি গিয়ে একটা হোটেলে উঠেছে, আমার ওসি হোটেলের চারিদিকে এসে পুলিশ নিয়ে ঘিরে আছে, আপনারা মারবে। আমার বুঝাইতেছে এটা কিন্তু ভাই সমতল না। হ্যাঁ, মানে আমি জানতাম না পাহাড়ের এই অবস্থা, এবং সেটা ওসি কিন্তু আমার বাঁচানোর জন্যই, আমার সেভ করার জন্যই করেছে। আমি বীর বাহাদুরের বিরুদ্ধে নিউজ করতে গিয়েছি, সেখানে এই অবস্থা। মানে ওইটা অন্য আরেক দেশ। আপনি বাজারে একটা ডিম বিক্রি করতে যাবেন, সেই ডিমের জন্য আপনাকে 3 জায়গায় টাকা দিতে হবে। আপনাকে ইউপিডিএফ কে দিতে হবে, জেএসএস কে দিতে হবে, আরো গ্রুপ আছে, তাদেরকে 3-4 জায়গায় এরকম আপনাকে চাঁদা দিতে হবে, নাহলে আপনি দোকানে একটা ডিমও বিক্রি করতে পারবেন না। এটা ওইখানকার বাস্তবতা, ফ্যাক্ট। তারপরে তাদের বিরুদ্ধে কিছুই করা হয় না। কেন? সেনাবাহিনীর আমাদের শক্তি নাই, সেনাবাহিনী পারে না। 96 সেই চুক্তি অনুযায়ী সব সেনাবাহিনীর ক্যাম্পগুলোকে এই সাহারা খাতুন আপনার উদ্যোগ করলো। তাই উদ্যোগ করে তারপরে কি হলো, সেনাবাহিনীরা মারে, খালি এখানে মারে ওইখানে মারে, সেনাবাহিনী এনে যায় কোনো রকম, খালি মানে নিজেরা যায় বসে থাকে চুপচাপ। তাদের কোনো কাজ নেই, কাজ করার শক্তি থাকলেও তাদের সেই এখতিয়ার নাই। তো এইভাবে এই যে হামলা হইলো, ধরেন সেখানে যায় এই প্রথম আলো, ডেইলি স্টার আর তার সাথে যেই গং আছে, এই গংরা মিলে আজকে 4-5টা দিন যেইভাবে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে উঠাইতে চাচ্ছে, জামাত ইসলামের খালি সমস্যা হবে আর আপনারা বাইচা থাকবেন, এটা মনে করার কোনো কারণ নাই। অনেক মানুষ, আমরা তো দেশের চিন্তার থেকে ছিটকে গেছি, পুরা চিন্তাই করি না ওনার দেশ নিয়ে। কারণ আমরা যেই জিরো টলারেন্স দেখাইতে চেয়েছি, সেইখানে বিএনপির লোক, জামাতের লোক, এনসিপির লোক, সব দলের লোক মিলে তারা আওয়ামী লীগের সাথে বাণিজ্য করেছে। কেউ একজন টাকা পয়সা দিয়েছে, সেই টাকা পয়সা নিয়ে তারা তাদেরকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করেছে। আজকে শাওন 2টা দিন ধরে তার সাহস হয় কিভাবে যে জুলাই নিয়ে এই ধরনের কথাবার্তা বলা? জুলাই কিছু না, 5ই আগস্টের আগ দিন পর্যন্ত খোয়াব দেখতে পারতেন, স্বপ্নে দেখতেন যে আপনি এই মন্ত্রী হবেন। একদিন আগে ওই দিন তো 12টা-1টার দিকে তো হলো, তার 1 ঘন্টা আগেও বুঝতে মানে চিন্তা করছেন যে এখানে এই গেল কয়েকটা মাসে বহু মানুষ জেলখানায় ফাঁসি হয়ে যাইতে গেল 2 বছর, এই 2 বছরে। আপনারা এখন মন্ত্রী হয়ে গিয়েছেন, এমপি হয়ে গিয়েছেন, এলাকার বিশাল নেতা, গায়ে লাগে না? জুলাইরে কিছু মনে হয় না? আমি সারাদিন হাসনাত নিয়ে বলতে পারি, সারাদিন সার্জিসের সমালোচনা করতে পারি, নাহিদের সমালোচনা করতে পারি, আসিফের একটা পয়েন্টে গিয়া তাদের কাছে আমি ঋণী। কারণ তাদের কারণে এতটুকু কৃতজ্ঞতা বোধ নিজের ভেতরে আছে, যে তাদের কারণে আজকে আমি ইলিয়াস হুসাইন, আজকে বাংলাদেশে আমার বাংলা এডিশন চলে, আজকে আমি চাইলে বাংলাদেশে যাইতে পারবো, আজকে বাংলাদেশের শেখ হাসিনা নাই, আমার মামলা নাই, আমার ভয় নাই, আমেরিকা থেকে আমার বাংলাদেশে পাঠাই দিলেও সমস্যা নাই, একমাত্র এই জুলাইয়ের কারণে। সো এটা আমার এই যে পরিবারের উপরে মামলা হামলা, তারপরে পুলিশের কাছে যায় হাজিরা দেওয়া, কোর্টে হাজিরা দেওয়া, ডিজিএফআই একবার আসা, একবার এনএসআই আসা, একবার ডিবি আসা, সিআইডি আসা, একটার পর একটা পরিবারের মানুষকে করতো, সেটা তো নাই। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার পাই নাই, কিন্তু হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ অন্তত শান্তিতে রেখেছে, কোনো সমস্যা নাই, কোনো ভয় নেই। এটার জন্য অন্তত আপনাদেরও শুকরিয়া করা উচিত। অথচ আপনারা দেখেন কত নিমুখ হারাম হইতে পারেন,
আপনারা এখন আওয়ামী লীগের লোকজনরে যা মনে চায় তাই বলতে দিচ্ছেন, সেই স্বাধীনতা দিয়া তারপরে যা মনে চায় তাই বলতে দেন। আর যাদের কারণে আজকে এই যাদের রক্তের উপরে দাঁড়ায় আপনার আজকে ক্ষমতায়, সেই আলেম সমাজ, এই যাত্রাবাড়িতে কারা মারা গিয়েছে, সব মাদ্রাসার ছেলে পেলে মারা গিয়েছে, সেই আলেমরা আজকে পর্যন্ত জেলখানায়। আপনাদের বিএনপির জামাতের লোকজন সব একই মামলায় জামিন নিয়ে আপনারা বেঁচে যান, অথচ আরেকজন আলেম সেই মামলায় ফাঁসির আসামি। তাহলে শেখ হাসিনার সময়ের ঘটনাগুলো যদি সত্যি হতো তাহলে তো আপনারাও আসামি। আপনি হাসিনার বিচার মেনে নেন, কিন্তু আপনি আপনারটা আবার মানেন না। আপনি বিডিআরের লোকগুলোর এখন পর্যন্ত ছাড়েন নাই। একটু যায় দেখেন, তারেক রহমান আপনারে বলি, আপনি যদি মনে করেন যে মিনিমাম মনুষ্যত্ববোধ আছে, একদিন জেলখানায় যান, আপনার তো এখন সেই সুযোগ আছে, যান, যায় ঘুরে আইসেন, যায় দেখেন 70 বছর, 75 বছর, 65 বছর, 60 বছর এই মানুষগুলোর দেখলে এখন মনে হয় যেন 100 বছরের উপরে বয়স, চুল দাড়ি সব পাকা, খুব ভয়ঙ্কর অবস্থা। যায়েন একটু খোঁজ নিয়েন, একটু দেখে আসেন জেলখানায় কি অবস্থায় আছে তারা। সে মানুষগুলো চিকিৎসা পায় না, পরিবার শেষ হয়ে গিয়েছে, বউ বাচ্চা কোথায় আছে খবর জানে না, নিজেদের মামলা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।